আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধান এবং নোবেলজয়ী শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ইউনুসের একটা কথা বলি। উনি যে ইউনুস স্পোর্টস হাব এইটার একটা বক্তৃতায় বলতেছিলেন যে স্পোর্টস জগৎটা হচ্ছে একটা পিরামিডের মতো। এটার ওপরে থাকা কয়েকজন লোক খুব ধনী হয় এবং পুরো পিরামিডটা তৈরি হয় হচ্ছে অনেক সংগ্রাম, জীবন সংগ্রাম এবং দুটো খাবারের জন্য সংগ্রাম করা অ্যাথলেটদের দিয়ে। ফলে জীবন সংগ্রাম করা অ্যাথলেটের গল্প এই পৃথিবীতে একেবারেই নতুন কিছু না, একেবারে নতুন কিছু না। তার ভেতরেও দু একটা চরিত্র আমাদের একটু নজর কেড়ে নেয় আলাদা করে। সেই রকম একটা চরিত্র আমরা পেলাম হচ্ছে এবার আইপিএলে 5,25,00,000 টাকা দিয়ে বিক্রি হওয়া নামান। এই বা কেউ লিখতেছে নমন, আমার কাছে মনে হলো উচ্চারণটা নামান হওয়া উচিত। যাই হোক, 5,25,00,000 তো খুব বেশি টাকা না, যেখানে 27 কোটিতে একজন খেলোয়াড় বিক্রি হয়েছে। কিন্তু এই ছেলেটার একটা কথা আমার খুব দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে। সেটা হচ্ছে সে বলছে যে সে এই টাকাটা কিভাবে খরচ করতে চায়। এই টাকাটা খরচ করতে চায় সে তার ক্রিকেট গুরুর ছেলেকে মানুষ করার জন্য এবং নিজের একটা বাড়ি করার জন্য। ক্রিকেট গুরুর ছেলেকে মানুষ করার ক্ষেত্রে সে বলছে যে আমার যেমন প্রচণ্ড জীবন সংগ্রাম আছে, দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম আছে, ওই ছেলেটার হয়তো সেই সংগ্রামটা করতে হবে। আমি চেষ্টা করব বাবাহারা ছেলেটার ওই সংগ্রামটা যেন না করতে হয়। দিস ইজ দ্য মাইন্ডসেট। এই জায়গা থেকেই স্পোর্টস দুনিয়া তৈরি হয়। তো আমরা একটু ওই নামানের জীবন সংগ্রামটা কিভাবে 2 বছর আগেও সে পেশাদার ক্রিকেট ছেড়ে দিয়ে অলমোস্ট ছেড়ে দিয়ে আবার এই জায়গাটায় চলে আসছে, এই 5.5 কোটি, প্রায় 5.5 কোটির ধাক্কায় চলে আসছে, সেই গল্পটা অল্প করে একটু শুনি। নামান হচ্ছে পাঞ্জাবের ফরিদকোট বলে একটা জায়গার ছেলে। তো ফরিদকোট জায়গাটার নানা রকম গুরুত্ব আছে ইতিহাসে, অমুককে তমুকে, কিন্তু ক্রিকেটে তেমন উল্লেখযোগ্য কোনো জায়গা না। ইনফ্যাক্ট ফরিদকোট থেকে এর আগে, নামানের আগে কেউ পাঞ্জাব মূল দলেও খেলছে কিনা সন্দেহ। ফরিদকোটে ক্রিকেট অত জনপ্রিয় কিছু না। কিন্তু নামান, তার বাবা হচ্ছে একটা ঔষধের দোকানে চাকরি করে। তো নামানের শুরু থেকে একটা ছিল যে সে ক্রিকেট খেলবে, যেটা হয় এই জেনারেশনের ছেলে। এখন 24 বছর বয়স, তার মানে বুঝতেই পারতেছেন যে এরা অলমোস্ট বিরাট কোহলিদের দেখে বড় হয়ে উঠছে বা বড় যে সচিন টেন্ডুলকারকে পেতে পারে। ফলে এদের কাছে তো এটা একটা সোনালী দুনিয়া। তার চেয়েও বেশি স্বপ্নবাদ ছিলেন এই ব্যাপারটা নামানের বাবা, নামান ধীরের বাবা, ওই যে ওষুধের দোকানে কাজ করতেন। নামানের যেমন একদিকে ক্রিকেট খেলার প্রচণ্ড আগ্রহ, ওর বাবার তার চেয়ে বেশি আগ্রহ। ওর বাবা ওষুধের দোকানে 2-3 হাজার রুপি বেতনের তখন চাকরি করতেন, এখন বোধহয় 10,000 রুপি পান। সেখান থেকে বিকেল হতে না হতেই, দুপুর হতে না হতেই উনি ওষুধের দোকান থেকে গিয়ে নামানের স্কুলে হাজির হতেন। হাজির হয়ে ছেলেকে ক্লাসের মাঝখানে বের করে নিয়ে এসে ক্রিকেট খেলতে নিয়ে যেতেন, ক্রিকেট খেলা শেখাতে নিয়ে যেতেন। স্বাভাবিকভাবে প্রতিবেশীরা, শিক্ষকরা কেউ এটা ভালোভাবে নেয় নাই। ভালোভাবে কি, জঘন্যভাবে নিছে। ওনার স্কুল থেকে স্কুলের টিচাররা প্রায় ওনাকে ডেকে বলতো যে আপনি একটা উন্মাদ মানুষ, আপনি আপনার ছেলের জীবনটা নিজের হাতে নষ্ট করতেছেন। এই ফরিদকোট থেকে তো কেউ ক্রিকেটার হয় না, আর হইলই বা সেখানে আপনি ক্লাসের মাঝখানে নিয়ে তারে ক্রিকেটার বানানোর চেষ্টা করতেছেন। যদিও ক্রিকেটার না হয় আপনি কী করবেন, ওর তো রাস্তায় ভিক্ষা করারও যোগ্যতা থাকবে না। এইসব কথা তাকে শুনতে হয়েছে। ওনার দোকানের মালিক থেকে শুরু করে ওনার বন্ধু বান্ধব সবাই ওনাকে একদম বুলিংয়ের মধ্যে রাখছে। একজন বলছে যে ফরিদকোট থেকে আগে একটু পাঞ্জাবে যায় দেখো, পাঞ্জাবে মূল দলে যায় দেখো, তারপরে বুঝবা যে ইন্ডিয়া টপ লেভেলে খেলা কাকে বলে। এই কথাগুলো নামানেরও কানে যেত, ও খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তো। ওর বাবা ভাঙতেন না। ওর বাবা সবসময় বলতেন যে তোমার যেদিন প্রথম ছক্কাটা টিভিতে দেখাবে সেই দিন এই সবার মুখ বন্ধ হয়ে যাবে। ইনফ্যাক্ট সেটা গত সিজনেই হয়েছে। নামানের এটা আইপিএলের প্রথম সিজন না, গত সিজনে সে ওই টিভিতে প্রথম ছক্কা দেখায় ফরিদকোটকে চুপ করায় দেওয়ার কাজটা করছে। সেটা কিভাবে হলো, এখানে একটা দারুণ মজার ব্যাপার আছে। এবং আমার তো ওই সব গল্প বলতে গেলে যেটা হয় যে বাংলাদেশের প্রসঙ্গ চলে আসে। এই জায়গাটায় ওর গল্প পড়তে গিয়ে দেখলাম সেম ঘটনা। কী ঘটনা, ওর দৃষ্টি আকর্ষণ করার সুযোগ ছিল মানে আইপিএল দলগুলোর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। বড় জোর বিজয় হাজারে ট্রফি, ওয়ানডে টুর্নামেন্ট, ওখানে যদি ব্লিস্টারিং ইনিংস খেলতো তাহলে চোখে পড়তো। কিন্তু ও গতবার আইপিএলে যখন ওকে মুম্বাই ইন্ডিয়ান দলটা স্কাউট করলো, তো আর আগে পর্যন্ত মুশতাক আলী ট্রফিতেও এমন কিছু করে নাই, যদিও ওদের টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু ও সচারেক রান করছে, স্ট্রাইক রেট বেশ পুয়ার ছিল। বিজয় হাজারি ট্রফিতে ওর বলার মতো কিছু নেই। তাহলে মুম্বাই ওরে খুঁজে পেল কী করে? মুম্বাই কেমনে মনে করলো যে আধুনিক দুনিয়ার সবচেয়ে বড় টি-20 ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের ব্যাকআপ হইতে পারে এই ছেলে? সেই মনে করাটা হলো শেরি পাঞ্জাব নামে একটা টি-20 টুর্নামেন্ট থেকে। পাঞ্জাবে একটা টি-20 টুর্নামেন্ট হয়, এটা দ্বিতীয় স্তরের টি-20 টুর্নামেন্ট, নাম হচ্ছে শেরি পাঞ্জাব। এই টুর্নামেন্টে নামান
2022 সিজনে অলমোস্ট ফাটায় দিছে। সে 180 স্ট্রাইক রেটে এক গাদা রান করছে, সেঞ্চুরি আছে, হাফ সেঞ্চুরি আছে। কিন্তু এই টুর্নামেন্ট তো ইন্ডিয়ার জুড়ে চর্চিত টুর্নামেন্ট না। আপনি দেখবেন না এই টুর্নামেন্টের খবর খুব বেশি মিডিয়া আসে। তাহলে মুম্বাই পেল কীভাবে? ওই যে একদিন বলছিলাম না যে আইপিএলের দলগুলো কীভাবে খেলোয়াড় খোঁজে, মুম্বাইয়ের স্কাউটরা ওই টুর্নামেন্ট দেখতে গেছিল, গিয়ে নামানরে তাদের পছন্দ হয়ে গেছে। নামানের নাম তারা আইপিএল অকশনে ঢুকাইছে 2023 সালে। 2023 সালে ঢুকাইছে যে 2024 সিজনের জন্য তারা যে নিলাম হবে ওখানে তারা ট্রাই করবে। কেউ আর ডাকে নাই, অন্য কোনো দল হয়তো আগ্রহ ছিল না, ফলে বেস্ট প্রাইস 25 লাখে তারা কিনে নিয়েছিল। নামানের কিন্তু কোনো ম্যাচ খেলার কারণ ছিল না। ও এর আগে আরেকটু পিছায় যে 2022 সালের একটা কথা বলি। 2022 সালে ওই যে শেরি পাঞ্জাব টুর্নামেন্টের আগে আগে ও যখন কোথাও কিছু হচ্ছে না, ও কিন্তু এর মধ্যে পাঞ্জাব আন্ডার 16 টিমে খেলছে। খেলার পরে আর কোনো জায়গায় বড় কোনো দলে ডাক পাচ্ছিল না। আইপিএল টাইপিএল তো দূরে থাক, বড় কোনো দলেই ডাক পাচ্ছিল না, রঞ্জি টঞ্জিও সুযোগ পাচ্ছিল না। ওই সময় পাঞ্জাবের একটা ট্র্যাডিশন, এই লেখাটা পড়তে গিয়ে যেটা বুঝলাম যে সবাই কানাডায় চলে যায়, মানে সবাই না, একটা বড় অংশ পাঞ্জাবি। সেটা আপনারা আজকালকে যেসব পলিটিক্যাল টার্মোয়াল নিউজ যারা ফলো করেন তারা জানেন যে প্রচুর পাঞ্জাবি থাকে কানাডায়, প্রচুর পাঞ্জাবি। ওরও বোন থাকে, আপন বোন ওখানে সেটে। ও 2022 সালে ডিসিশন নিলে ও কানাডায় চলে যাবে। ও বোনরে বললো যে তুমি আমার জন্য জায়গা টায়গা দেখো, আমি কানাডায় চলে আসতেছি, কানাডায় থাকো, ক্রিকেট আর না, ক্রিকেট যা হওয়ার হয়েছে, আমি ওখানে গিয়ে কোনো চাকরি বাকরি করবো, কাগজপত্রও পূরণ করে ফেললো, ইমিগ্রেশনের মানে ওই পিআরের যেসব কাজ টাজ করতে হয় ওগুলোও করে ফেললো। এর মধ্যে ওই যে শেরি পাঞ্জাব টুর্নামেন্টটা ওর ভাগ্য খুলে দিল। মুম্বাই ইন্ডিয়ান, যেটা বললাম আগেই, 25 লাখ রুপিতে ওরে কিনে নিল। সেইটাও মজা না, মজাটা হচ্ছে নামানো জানতো, মুম্বাই ইন্ডিয়ানও জানতো, ওর বাড়ির লোকজনও জানতো যে কিনছে 25 লাখ টাকা দিয়ে, ঠিক আছে, 25 লাখ রুপি হয়তো ওদের ফ্যামিলিতে একটা সাপোর্ট দিছে, কিন্তু এই পর্যন্তই। মুম্বাই ইন্ডিয়ান্স মূল দলে তো জায়গা হওয়ার সুযোগ নেই। ওই চ্যাম্পিয়ন টিম, মানে ওই বছরের চ্যাম্পিয়ন না, মানে ওটা তো একটা আক্ষরিক অর্থে চ্যাম্পিয়ন টিম। আর ও ব্যাট করে, নামান ব্যাট করে হচ্ছে 3-4-এ। তো এই মুম্বাইয়ের 3-এ ব্যাট করে কে? মুম্বাইয়ের 3-এ ব্যাট করে হচ্ছে সূর্যা কুমার যাদব, মানে আধুনিক টি-20-র যারে বেস্ট এভার ব্যাটসম্যান বলা হচ্ছে। মানে সেটা শুধু রানের সংখ্যা বা স্ট্রাইক রেটের দিক দিয়ে বুঝবেন না, সূর্যা কুমার যাদবের যে ব্যাটিং, এটা যারা দেখছেন, আমার মনে হয় না যে এখানে না দেখা কেউ আছেন, তারা সবাই বুঝবেন যে আধুনিক টি-20 জিনিসটা সবচেয়ে ভালো যে লোক খেলে, মানে এবিডি উইলিয়ার্সের এই কালের ভার্সন বলা হচ্ছে যে নতুন 360 ব্যাটসম্যান সূর্যা কুমার যাদব। এবং সূর্যা কুমার যাদব তাদের মোস্ট প্রবাবলি ক্যাপ্টেনও ছিল, আই এম নট শিওর। তো তারে তো ড্রপ করে এই কোথাকার কোন নামানরে খেলানোর প্রশ্ন নাই। কি না ইচ্ছা স্রষ্টার, সূর্যা কুমার যাদব ইঞ্জুরিতে পড়লো, 7টা ম্যাচ মিস করলো। এখন ওরা 3 নাম্বারে করতে পারতো, ওরা একজন ফরেনার নামায় দিতে পারতো, দিয়ে অন্য কোনো জায়গা থেকে ওরা লোকাল কাউরে কমাইতে পারতো। ওরা সেটা না করে মুম্বাই ইন্ডিয়ান এনিহাও নামানের উপরে বাজি ধরে দিছে, নামান ফাটায় দিছে 7 ম্যাচে। 7 ম্যাচে রান সংখ্যা দিয়ে আপনি বুঝবেন না, একটা মাত্র 50 আছে, 61 বোধহয়। স্ট্রাইক রেট হচ্ছে তার 177। ক্যান ইউ বিলিভ ইট? যে একটা ছেলে প্রথম আইপিএল খেলতে নামছে, নেমে, এবং সেটা সূর্যা কুমার যাদবের জায়গায়, সে 177 স্ট্রাইক রেটে ওই 7 ম্যাচে ব্যাট করছে। অ্যানাপ ছিল সূর্যা কুমার যাদবের জায়গায় নিজেরে প্রুভ করার জন্য। তারপরেও কেউ তো তাকে বা সূর্যা কুমার যাদবের জায়গায় জায়গা দেবে না, তাকে আবার বেঞ্চে ফিরে আসতে হয়েছে। এবং মোটামুটি সেই ফ্রাস্ট্রেশন নিয়ে সে আবার এই সিজনটা শুরু করছে। এই যখন আইপিএল অকশন চলে তখন সে আসলে আবার সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলতেছে। এবারও কিন্তু মুশতাক আলীতে তার পারফরমেন্স খুব ভালো না। এই অবস্থায় অকশন চলতেছে, অকশনে সে খবর পেল যে তারে নিয়ে রাজস্থান, দিল্লি, বেঙ্গালুরু এবং তার পুরনো দল মুম্বাই, 4 দল টানাটানি করতেছে নিলামে। আমি জানি না ওই মুহূর্তে কোথায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত মুম্বাই ম্যাচ টু রাইট কার্ড, ওই ম্যাচ টু রাইট এমটিআর কার্ড ইউজ করে 5,25,00,000 রুপিতে তারা কিনে নিয়েছে। 24 বছর বয়স নামানের, এখন সে 5,25,00,000 রুপির মালিক। ওদিকে তার বাবা ওষুধের দোকানের সামনে দাঁড়ায় একের পর এক ইন্টারভিউ দিচ্ছেন, লোকাল মিডিয়ারে, ইন্টারন্যাশনাল মিডিয়ারে, খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। নোমান তখন ওই মুশতাক আলী ট্রফির সাইডে একটা ছোট ইন্টারভিউ দিচ্ছে টাইমস অফ ইন্ডিয়ারে। তো সেখানে তারা জিজ্ঞেস করা হয়েছে যে এখন আপনি 24 বছর বয়স, 1 বছর আগেও আপনি ভাবতেন যে আপনার কানাডায় চলে যেতে হবে, এই দেশে আপনার ভবিষ্যৎ নেই, এখন এই 5 কোটি রুপি কী কাজে লাগবে? সে বলছে প্রথম হচ্ছে বাবার জন্য, বোনের জন্য একটা সুন্দর দেখে বাড়ি করব। তো ফাইন, এটাতে তো সব টাকা নিশ্চয়ই লাগবে না, বাকি টাকা আমি ডিপোজিট করে রাখবো, আমার একটা লায়াবিলিটি আছে। সেটা কি? ও যখন ক্রিকেট খেলা শুরু করলো তখন হচ্ছে এক ভদ্রলোক
এই যে নামটা ভুলে গেলাম, এই হয় আমার সঙ্গে এক ভদ্রলোক, অল্প বয়সী এক ভদ্রলোক, ওর বড় ভাইয়ের মতো এলাকার, সে হচ্ছে ওকে হাতে ধরে ক্রিকেট শিখাইছে এবং অনেকটা বলা চলে যে ওর সমস্ত রকম রেসপন্সিবিলিটি ওই লোকটা পালন করছে। ওর বাবার তো ওর এই একটু ভালো জার্সি, ভালো ভালো জুতো এগুলো কিনে দেওয়ার সামর্থ্য ছিল না, ওই ভদ্রলোক সেটা করতেন। একেবারে অল্প বয়স, গত বছর মাত্র 36 বছর বয়সে ভদ্রলোক মারা গেছেন। তার একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে দেখাশোনা করার কেউ নাই, ওদের কোনো ভবিষ্যৎ নাই। পাঞ্জাবের আরও শত শত হতদরিদ্র পরিবারের মতো ওই পরিবারটাও হারায় যাওয়ার কথা, ওই বাচ্চাটারও রাস্তায় হারায় যাওয়ার কথা। ও সেখানে নামান বলতেছে যে ওই বাচ্চাটার দায়িত্ব নিতে হবে আমার। আমার এখন নিজের ভবিষ্যৎ যাই হোক না হোক, এই যে বাড়ি বানানোর পরে যে টাকাটা, এই টাকাটা আমাকে রাখতে হবে ওই ছেলেটাকে মানুষ করার জন্য। আমাকে যেমন দাদা মানুষ করছেন ওই কোচ, যে আমাকে যেমন টেনে তুলছেন, আমার দায়িত্ব ওর বাকি জীবনে যেন ও ফিল না করে যে ওর বাবা 36 বছর বয়সে মারা গেছে, ওর মাথার উপরে হাত হয়ে আমার থাকতে হবে। দিস ইজ দ্য স্পিরিট। আপনি শুধু খেলবেন, বড় লোক হবেন, এই নিলামের মতো, আমি যেটা খুব একটা মানে মনে করি না, প্রেস্টিজিয়াস ব্যাপার মনে করি না, এরকম একটা জায়গায় আপনার নামে কোটি কোটি রুপি জমা হবে, সেটা দিয়ে আপনি ব্যাংক ব্যালেন্স বাড়াবেন, দিস ইজ নট লাইফ। আপনার লাইফ হচ্ছে আপনি একটা মানুষের হলেও জীবন বদলায় দেন, এইটা হচ্ছে লাইফ। এই নামানের জন্য কন্টেন্ট করলাম সাত সকালে, এটার কারণ হচ্ছে সে ওই লাইফ ফিলোসফিটা বোঝে, ওই ফিলোসফি নিয়ে গেছে। নামানের জন্য অনেক শুভকামনা, অনেক শুভকামনা।